হইয়া বসিয়া ছিল, তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ছিদাম তাড়াতাড়ি দাওয়ায় হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল, রাত্রি কিঞ্চিৎ অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এ সে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর যোগাইল না, বলিয়া ফেলিল, হাঁ, আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়াই বলিল, কিন্তু সে জন্যে দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখিল আর রক্ষা হয় না, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবিতেছিল, ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব। মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না। রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল। রামলোচন চমকাইয়া উঠিয়া কহিল, বলিস কি, মরে নাই তো? ছিদাম কহিল, মরিয়াছে, বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল। চক্রবর্তী পলাইবার পথ পায় না, ভাবিল, রাম রাম, সন্ধেবেলায় এই কি বিপদে পড়লাম। আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে। ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না, কহিল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধান মন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, দেখ, ইহার এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটিয়া যা, বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে আসিয়া ভাত চাইয়াছিল, ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে। আমি নিশ্চয় বলিতেছি, এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল, উঠিয়া কহিল, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই। তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে। এখন অলিখিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন, কহিলেন, তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস? সকল দিক রক্ষা করার অসম্ভব। বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইয়া গেল। পুরীদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে। বাঁধ ভাঙিলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল। ছিদাম ভাবিল, যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গাঁ-শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আবার আর একটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে, সে নিজেই কিছু ভাবিয়া পাইল না। মনে করিল, কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর 5টা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ স্কন্ধে লইবার জন্য অনুরোধ করিল।
সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকাইল, মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চন্দরার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি হৃষ্ট পুষ্ট, গোল গাল, শরীরটি অনতি দীর্ঘ, 8-60, সুস্থূল সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে, নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধে না। একখানি নতুন তৈরি নৌকোর মতো, বেশ ছোট এবং সুডল, অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় না। পৃথিবীর সকল বিষয়েই তাহার একটি কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে 2 আঙ্গুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক ইহার উল্টো, অত্যন্ত এলোমেলা, ঢিলে ঢালা, আগোছলা, মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নাই, অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাহাকে অধিক কিছু কথা বলিত না, মৃদু স্বরে 2-1টা তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাউ হাউ দাও দাও করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা কিছু বৃহদায়তনের, হাড়গুলা খুব চওড়া, নাসিকা খর্ব, 2 চক্ষু, এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনো রূপ প্রশ্ন করিতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুদিয়া গড়িয়া তুলিয়াছে। লেশ মাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই। প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পাড় হইতে লাফাইয়া পড়ুক, লগি দিয়া নৌকার ঠেলুক, বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিত পারিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুলে তেল দিয়া রূপাল হইতে যত্নে আঁচড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে। বেশভূষা সাজসজ্জা বিলক্ষণ একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল, তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত। উভয়ে ঝগড়াও হইত, ভাবও হইত, কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না। আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু দৃঢ় ছিল। ছিদাম মনে করিত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই। আর চন্দরা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনোদিন হাতছাড়া হইয়া পড়িবে। উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্বে হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ চলিতেছিল। চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায়, এমনকি 2-1 দিন অতীত করিয়া আসে, অথচ কিছু উপার্জন করিয়া আনে না। লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল।
যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটনে বাহির হইয়া পড়িত। পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল। ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল। কাজে কর্মে কোথাও এক দণ্ড গিয়া সুস্থির হইতে পারিত না। একদিন ভাজকে আসিয়া ভারী ভর্ৎসনা করিল। সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, উহাকে আমি সামলাইব? আমি জানি ও কোন দিন কি একটা সর্বনাশ করিয়া বসিবে। চন্দরা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল, কেন দিদি, তোমার এত ভয় কিসে? এই দুই জায়ের বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল। ছিদাম চোখ পাকাইয়া বলিল, এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস, তোর হাড় গুঁড়াইয়া দিব। চন্দরা বলিল, তাহা হইলে তো হাড় জুড়ায়, বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম করিল। ছিদাম এক লম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুরিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল। কর্মস্থানে হইতে সন্ধেবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা, ঘরে কেহ নাই। চন্দরা 3টে গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে। ছিদাম সেখানে হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল, কিন্তু এবার পরাস্ত মানিল। দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকে কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনই অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে। আর কোনো জবরদস্তি করিল না, কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল। তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল। এমনকি একবার মনে হইত, এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি। মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয়, যমের উপরে অতটা হয় না। এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল। চন্দরাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর মন যেন ক্রমে সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই, বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল। সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, তাহা হইলে বৌমার কি হইবে? ছিদাম কহিল, উহাকে আমি বাঁচাইয়া দিব। বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হইল।